সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। ম্যাথ স্টাডির এই ছোট্ট পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা ম্যাথ ফ্যাক্ট তথা গণিতের কোথায় কোথায় আমরা ভুল করে থাকি সেই জায়গাগুলো আমরা আজ চিহ্নিত করব, যাতে করে আমাদের আসন্ন 21 তারিখে গণিত পরীক্ষাটা হয় ফাটাফাটি এবং আমরা এই গণিত পরীক্ষার জন্য থাকবো সবসময় উচ্ছ্বসিত। অধ্যায় 2 সেট ও ফাংশন। তো এই সেট ও ফাংশন থেকে আমাদের যে সকল প্রশ্নগুলো হয়ে থাকে, তো সেই রকম প্রশ্ন হলো 1 আর সমান XYZ অর্থাৎ 3টি উপাদান বিশিষ্ট একটি সেট দেওয়া আছে, এর উপসেটগুলো লেখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট নির্ণয় করো। আমরা এই প্রশ্নের সমাধানটা ঠিক এইভাবে করে থাকি। দেওয়া আছে আর সমান XYZ এবং আমরা উপসেটগুলো লিখতে বলেছে, কিন্তু আমরা লিখে ফেলি P অফ R। তো এই P অফ Rটা হলো এই আর সেটের শক্তি সেট। তাহলে এই উপসেট আর শক্তি সেট কি এক হলো? না। তাহলে আমাদের এখানে পি অফ আর আমরা নির্ণয় করলাম। এবার সেগুলো থেকে প্রকৃত উপসেট সমূহ নির্ণয় করো। তো এবার আমরা প্রকৃত উপসেট বলতে বোঝায় যে মূলত মূল যে সেটটা ছিল সেই সেটের উপসেটটা আমরা বাদ দিব, দিলে বাদ বাকি যে উপাদানগুলো থাকে সেইগুলো হলো প্রকৃত উপসেট। তাহলে এখানে আমরা প্রথমটা বাদ দিয়েছি, বাদ বাকি যা থাকে সেটাই হলো প্রকৃত উপসেট সমূহ। আসলে কি অঙ্কটা কি আমরা করে এসে নম্বর আমরা গণনা করি 4 পাবো। তা আসলে এই অঙ্কটা করলে কি আসলে 4 দেবে? না, আমরা কিন্তু এখানে 1 মার্কও পাবো না, কারণ আমাকে উপসেট নির্ণয় করতে বলেছে। আমি সেখানে শক্তি সেট নির্ণয় করলাম এবং শক্তি সেট থেকে আমরা প্রকৃত উপসেটটা নির্ণয় করলাম। তাহলে কি হবে? হবে না। তো এই সকল ক্ষেত্রে আমাদের এগুলো ভুল করা চলবে না। যদিও আমাদের অঙ্কগুলো হয়, কিন্তু শুধুমাত্র বোঝার ভুলের জন্য এই অঙ্কগুলোতে আমরা কোনো নম্বর পাই না। তাহলে আমরা কিভাবে এটি সমাধান করব? হ্যাঁ, দেওয়া আছে আর সমান XYZ। এবার আর এর উপসেট সমূহ হলো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আর সেটের ভিতরে 3টা উপাদান আছে। এই 3টা উপাদানকে নিয়ে বিভিন্নভাবে সাজিয়ে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি হলো এক একটা উপসেট। তাহলে আমরা জানি যে কোনো সেটের উপসেটের সংখ্যা হবে টু দি পাওয়ার n। তাহলে এখানে যেহেতু উপাদান আছে 3টা, তার মানে 2 পাওয়ার 3 হবে, তার মানে 8টি হবে। তাহলে উপসেট হবে কয়টা? 8টি। এগুলো কোনো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো যাবে না। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা আটকে দিই, অর্থাৎ এই উপসেটগুলোকে যখন আমরা আরেকটা সেট গঠন করব সেটার নাম হয়ে যাবে তখন শক্তি সেট। এবং আর এর প্রকৃত উপসেট, তাহলে যেহেতু মূল সেটের সাথে এই উপসেটটা মিল আছে, তাহলে আমরা এটাকে বাদ দিব। তাহলে আমাদের যেগুলো থাকছে সেগুলো হলো প্রকৃত উপসেট। তাহলে XYZটা হলো এই সেটের অপ্রকৃত উপসেট। তো তেমনিভাবে আমরা 2 নম্বর প্রশ্ন যদি পরীক্ষায় আসে যে P সমান 357 এবং Q সমান 57 হলে P কার্তেশীয় গুণন Q নির্ণয় করো। যদি এরকম প্রশ্ন আসে, তা আমরা এমনিতেই পারি, কিন্তু একটু সামান্য ভুলের জন্য আমাদের অঙ্কটা হয় না। কিভাবে আমরা করি দেখা যাক। তো এখানে P গুণজ Q সমান, আমরা P সেটের মান এবং Q সেটের মান বসালাম। এবার 35 37 55 57 75 77 দিলাম। হ্যাঁ, অঙ্কটা করলাম, আমি পেয়ে যাব 2 2। আসলে কি 2 2 হবে? আমাদের এখানে প্রথমটা হলো x এবং দ্বিতীয়টা হলো y। তাহলে এখানে আমরা, অর্থাৎ এটাকে ক্রমজোড় হিসেবে আমরা এই গুণজটা বা গুণনটা ক্রমজোড় হিসেবে গুণন করে থাকি। অর্থাৎ আমরা প্রথমটা হলো এই 3টা হলো x এবং 5টা হলো y। তাহলে এখানে কি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে? না, এখানে কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। যদিও এই অঙ্কগুলো আমাদের কোনো ভুল হওয়ার চান্সই থাকে না, তারপরেও কিন্তু আমরা ভুলবশত এইগুলো পরীক্ষায় করে থাকি। আমি বাইরে এসে, পরীক্ষার কেন্দ্রের বাইরে এসে আমি নম্বরগুলো গণনা করি যে না, এই অঙ্কটা হবে, আমি 4 পাবো, আমি 2 পাবো, হ্যাঁ আমার 90 হয়ে যাচ্ছে। পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর আমি দেখি যে না, আমার A গ্রেড হয়ে গেছে। এই সকল ভুলের জন্যই কিন্তু এগুলো আসলে মনের অজান্তে এগুলো ভুল হয়ে থাকে, এবং আমি হিসাবও করি না যে আমার এখানে ভুল হয়েছে।
এই জন্য আমাদের এই ভুলগুলো করা যাবে না, আমাদের সঠিকভাবেই অঙ্কগুলো করতে হবে। তাহলে আমরা ভেতরে কি দিব, এই যখন আমরা কার্তেশীয় গুণন করব তখন কিন্তু ভেতরে ফার্স্ট ব্র্যাকেট হবে, প্রত্যেকটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট হবে এবং বাইরে সেকেন্ড ব্র্যাকেট হবে, কারণ এই উপাদানগুলো ক্রোমোজোমের উপাদান বা ক্রোমোজোমের সদস্যগুলো নিয়েই তো একটা সেট গঠন করা হচ্ছে, সেটা হলো পি গুণজ কিউ। এবং আমাদের কমা দিতে হবে, অনেক সময় আমরা কমা দিই না, কমা না দেওয়ার কারণে এটা কিন্তু 1 2 3 4 5 6টা ছিল, কিন্তু কমা যদি আমরা না দিই তখন কিন্তু সেটাও আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। আশা করি এরকম ভুল আর এখান থেকে হবে না। তেমনিভাবে 3 নং প্রশ্নে বলা হচ্ছে কিউ সমান এবিসি হলে পি অফ কিউ নির্ণয় করো। তো আমরা এখানে দেওয়া আছে কিউ একটি সেট দেওয়া আছে, তাহলে এই পি অফ কিউ অর্থাৎ এই কিউ সেটের শক্তি সেট হবে। তার শক্তি সেট অবশ্যই 8টা উপাদান বিশিষ্ট হবে। তো এখানে আমি অঙ্কটা করেছি, তো এখানে আমি আশা করছি যে আমি এই অঙ্কটিতে 2 এর ভিতরে 2 পাবো। আদৌ কি 2 হবে? চিন্তা করে দেখো তো, ভালো করে দেখে বলো তো এটা 2 হবে কিনা। কেন 2 হবে না এখানে? কোনো তো ভুল দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আসলে ভুল আছে এখানে, সেটি হলো আমি এখানে কিন্তু 8টা উপাদান এবং 8টি উপাদান কি হয়েছে, এখানে সব তো একটা উপাদানই আছে, এই সবই তো একটা উপাদানের ভিতরে চলে আসছে। আমি কি ভিতরে কমা দিয়েছি? না। এই জন্য আমাদের ভিতরে কমা দিতে হবে, কমা না দিলে তো আসলে 8টা উপাদান হবে না। এবার কিন্তু আমরা 2 2 পাবো। তাহলে এই কমা সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট, যে জায়গায় যার অবস্থান তাদেরকে আমরা অবশ্যই দিব, নাহলে কিন্তু আমাদের আশানুরূপ নম্বর পাবো না। এরপর আমাদের আরেকটি অঙ্ক আছে যে এফ ফাংশনের অঙ্ক এফ অফ জেড সমান 4z - 1 বাই 4z + 1 হলে একটা প্রদত্ত রাশি দেওয়া আছে, এর মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কোথায় ভুল করে থাকি? আমাদের দেওয়া আছে এফ অফ জেড সমান, তাহলে আমাদের যেহেতু এখানে এফ অফ 1/z² রয়েছে, তাহলে এই জেডের জায়গায় আমরা এখন 1/z² মান নির্ণয় করব। তো এটাও আমরা করতে পারি, এটাও কোনো সমস্যা নয়, এই পর্যন্ত আমাদের হয়ে থাকে। এইবার বাধা হয়ে দাঁড়ায় আমাদের যে যখন আমরা এই রাশিটার মান নির্ণয় করব তখনই। এবার আমাদের এখানে রয়েছে এফ অফ 1/z² + 1 বা এফ অফ 1/z² - 1। তাহলে আমরা কি করি যে এফ অফ 1/z² + 1 অর্থাৎ এফ অফ 1/z² এর মানটা আমরা কিন্তু এইটা বসাই দিই। তাহলে এখানে কি আছে, লব আছে আর হর রয়েছে। তাহলে আমরা কি করি, যেখানে 4 - z² আছে বাই 4 + z², কি করি এখানে যে +1 আছে এর সাথে একটা +1 দিলাম, আর নিচে যেহেতু -1 আছে এই -1 দিলাম। আদৌ কি আসলে এটা হবে? চিন্তা করে দেখো তো হয় কি না। এখানে কি ছিল, এটা তো এফ অফ 1/z² এর মান, অর্থাৎ এখানে যে লব, অর্থাৎ এখানেও একটা ভগ্নাংশ, এই লব আর হর বিশিষ্টটাই হলো এফ অফ 1, অর্থাৎ এইটুকির মান কিন্তু আমাদের উপরে দিতে হবে। তা না দিয়ে আমাদের যেহেতু এখানে উপরে নিচে আছে, আমরা উপরে নিচে এখানে বসালাম মূল অঙ্কের ভিতরে, উপরে +1 নিচে -1। তাহলে এবার এই অঙ্কটা কি আদৌ হবে? হ্যাঁ, আমরা হিসেব করি, হয়েছে অঙ্ক, উত্তর তো একটা বেরোবে, আমরা তো একটা উত্তর পাবো। আমরা হিসেব করি যে আমাদের হ্যাঁ পরীক্ষা ভালো হয়েছে, এই যে 4ই 4 পাবো। কিন্তু আমাদের চিন্তাও থাকবে না যে এই অঙ্কটা আমরা ভুল করে আসছি। তাহলে আমরা কি করব, এই যে এফ অফ 1/z² এর মানটাই কিন্তু আমাদের দুইটা অংশ বসাতে হবে, অর্থাৎ আমরা আগে মূল দাগ দেবো, তাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কম। এই যে এই মূল দাগটা আমরা দিয়ে নেব। এবার এফ অফ 1/z² এর মানটাই কিন্তু এই দুইটা অংশ, তাহলে এখানে 4 - z² বাই 4 + z², এবং এর সাথে থাকছে +1, নিচেও ঠিক সেইভাবে আমরা বসাবো। এই যে এফ অফ 1/z² এর মানটাই তো এই, অর্থাৎ 4 - z² বাই 4 + z², সাথে থেকে যাচ্ছে যে -1 বসালাম। এবার আমরা উপরের থেকে কি করব, লসাগু করব। তাহলে এখানে লসাগু হবে 4 + z²। তো এখানে তো এই লসাগুর সাথে আর এই যে এই ভগ্নাংশের হর তো একই, যার কারণে এখানে লব যা আছে তাই বসে যাবে, অর্থাৎ 4 - z² বসবে। আর এখানে যে প্লাস, এখানে তো কেউ নাই, অর্থাৎ শুধু +1 আছে, অর্থাৎ নিচে তো কেউ নাই, যার কারণে এই লসাগুটা সরাসরি 1 এর সাথে গুণ হবে, তাহলে তো সেটাই 4 + z² হয়।
তদ্রূপভাবে আমরা নিচে একইভাবে লসাগু করব, লসাগু হবে 4 প্লাস জেড স্কোয়ার। তো এবার এখানে থাকবে 4 মাইনাস জেড স্কোয়ার, আর এই অনের সাথে 4 প্লাস, অর্থাৎ এই মাইনাস ওয়ানের সাথে 4 প্লাস জেড স্কোয়ার গুণ হবে। তাহলে আমরা যদি গুণ করি তাহলে মাইনাস, আর এই প্লাস মাইনাসে -4, আর এই মাইনাস প্লাসে প্লাস মাইনাসে মাইনাস জেড স্কোয়ারের সাথে 1 গুণ করলে মাইনাস জেড স্কোয়ার হবে। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে উপরে আমরা যোগ বিয়োগ করতে পারি, অর্থাৎ এই যে উপরের ভগ্নাংশ থেকে আমরা যোগ বিয়োগ করতে পারি। তাহলে এই যে +4 আর +4 আমরা পাবো +8। আচ্ছা, আমরা আগে মূল দাগটা দিয়ে নেব, তাতে ভুল হবে সম্ভাবনা অনেকটাই কম থাকবে। তাহলে +8, এবার এখানে মাইনাস জেড স্কোয়ার, এখানে প্লাস জেড স্কোয়ার, তো এটা তো বাদ চলে গেল। তাহলে আমাদের নিচে, আচ্ছা এই জায়গাটায় করি 8/4 প্লাস জেড স্কোয়ার। এবার আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে +4 -4, এটা বাদ চলে গেল, এটা মাইনাস জেড স্কোয়ার, তাহলে আমাদের হবে -2z স্কোয়ার, আর নিচে থাকছে আমাদের 4 প্লাস জেড স্কোয়ার সমান। তাহলে আমরা উপরে মূল দাগের উপরে দুইটা অংশ এবং নিচেও দুইটা অংশ পাচ্ছি, তাহলে এটাকে আলাদা করে দিতে পারি। অর্থাৎ এই প্রথম অংশটাকে আমরা ঠিক রাখবো 4 প্লাস জেড স্কোয়ার। এবার এই মূল দাগের জন্য, আসলে মূল দাগ মানে হলো ভাগ, আর ভাগের জন্য আমরা কি করি, গুণ দিই, আর এই নিচের অংশটা আমরা উল্টাই দিব। তাহলে এই যে -2z স্কোয়ারটা নিচেই আসবে, আর উপরে যাবে 4 প্লাস জেড স্কোয়ার। তাহলে একই অংশ না, এই অংশটা কেটে গেল, আর এই মাইনাসটা আমরা আগে লিখি, এবং এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এই যে 4 দুগুণে 8 হয়, অর্থাৎ উপরে থাকবে 4 আর নিচে থাকবে জেড স্কোয়ার। তো এটাই তো আমাদের এই যে এই রাশিটার মান। তো এখানে এই অঙ্কটা আমরা যোজন বিয়োজনের মাধ্যমে করতে পারি। তো যোজন বিয়োজনের মাধ্যমে করলে আমাদের এই জায়গাটার এই ভুল হওয়ার সম্ভাবনাটা থাকবে না। এরপর আমাদের আসছে 5। আচ্ছা, 5 নম্বরটা আমরা একটু পরে করি, আগে 6 নম্বরটা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমাদের একটা সেট দেওয়া আছে, সি সমান একটা সেট দেওয়া আছে, এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো দেওয়া আছে সি সমান x belongs to z such that x স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 0। তো তাহলে আমরা এই অংশটা নিয়ে কাজ করব। তো x স্কোয়ার মাইনাস 9 সমান 0 দেওয়া আছে, বা x স্কোয়ার এই -9 ডান পাশে গেলে +9 হলো, বা তাহলে x সমান এই স্কোয়ারটা ডান পাশে গেলে রুট হবে। অতএব x সমান কত, 9কে রুট করলে আমরা 3 পাচ্ছি। তাহলে আমাদের এখানে অতএব সি সমান কত হবে, 3 হবে। তো এটা কি হয়েছে বলো, কোথায় ভুল গেছে? হ্যাঁ, ভুল তো কোথাও নাই, এখানে অঙ্কটার ভিতরে ভুল কোথাও নাই, তারপরেও কি আমরা 2 পাবো? কোথায় ভুল হয়েছে? ভুল এই অঙ্কের ভিতরে ভুল কোথাও নাই, তারপরে আমাদের অঙ্কটা হবে না, আমি 2 পাবো না। কারণ আমরা জানি যে পাটিগণিতের ক্ষেত্রে ধনাত্মক মান থাকে সবসময়, কোনো ঋণাত্মক মান আসে না। কিন্তু বীজগণিত অংশের ক্ষেত্রে ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা মানকে আমাদের গ্রহণ করতে হয়। অর্থাৎ x এর মান বা কোনো চলকের মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তো এখানে আমরা এই পর্যন্ত করেছি ঠিক, অর্থাৎ এইবার আমরা কি করতে পারি, এই যে x থাকলো, স্কোয়ারটা আমরা জানি বীজগণিত অংশের ক্ষেত্রে স্কোয়ারটা যখন এক পাশ থেকে ওই পাশে যায় তাহলে সেটা অবশ্যই প্লাস মাইনাস রুট দিতে হয়, √9। তো অতএব x সমান এই প্লাস মাইনাস থাকলো, এই 9কে যদি রুট করা হয় তাহলে 3 থাকছে। তাহলে আমরা x এর মান 3 পাচ্ছি, আর অর্থাৎ ধনাত্মক 3 আবার ঋণাত্মক 3ও পাচ্ছি, অর্থাৎ x এর মান 2টা পাচ্ছি। x সমান +3 আর আছে -3। এবার বলা হচ্ছে x এর মানটা কেমন হবে, জেড অর্থ পূর্ণ সংখ্যার সেট হবে, কিন্তু পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা ধনাত্মক হতে পারে, ঋণাত্মকও হতে পারে, এই জন্য আমাদের কিন্তু এই x এর মান আমাদের 2টা মানই নিতে হবে। অর্থাৎ আমরা এখানে তাহলে পাবো, অতএব সি হবে +3, আমরা প্রথমে -3 লিখি, তারপরে +3 লিখি, অর্থাৎ এই সি সেটের উপাদান হবে 2টা, কারণ এখানে কিন্তু x চলকের মাত্রা রয়েছে 2, সুতরাং x এর 2টা মান বেরোবে।
এক্সের দুইটা বীজ থাকবে, একটা +3 একটা -3। যেহেতু এখানে আমাদের জেড রয়েছে অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা মানই গ্রহণ করতে হবে, তার জন্য আমাদের দুইটা মানই গ্রহণযোগ্য হবে। আশা রাখি আমার পিরিয়ড এটা যথার্থভাবে বুঝেছে। তো এবার যদি আমরা 5 নম্বর প্রশ্নের দিকে একটু খেয়াল করি, এখানে সেই একই প্রশ্ন, শুধুমাত্র এখানে n দেওয়া হয়েছে আর এখানে z দেওয়া হয়েছিল। তো দেওয়া আছে c সমান, আমাদের এই সেটটা দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি করি, x সমান আমরা কি করব, এখানে +-√9 দিব, কারণ আমরা জানি স্কোয়ারটা ডান পাশে গেলে +- হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি অতএব x সমান, আচ্ছা, বা x সমান আমরা কি পাবো, +-3 পাচ্ছি, বা তাহলে x এর মান কিন্তু কয়টা, x এর মান দুইটা পাচ্ছি না, অর্থাৎ +3 আর -3 আমরা পাচ্ছি। তাহলে x সমান -3, +3। তো এখন x এর মানটা কেমন হবে, ন্যাচারাল নাম্বার হবে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে। তো এই -3 কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে? স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4 এইগুলোই তো স্বাভাবিক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা হবে না? এই জন্য আমরা লিখতে পারি অতএব x সমান শুধুমাত্র ধনাত্মক তিনটায় আসবে, কারণ যেহেতু -3টা নট বিলংস টু n, অর্থাৎ -3 স্বাভাবিক সংখ্যার উপাদান নয়, এই জন্য আমরা এখানে -3টা নিতে পারবো না। তাহলে আমরা লিখতে পারি অতএব c হবে শুধুমাত্র 3। তো এবার আমরা আসি অধ্যায় 3 বীজগাণিতিক রাশিতে। আমরা এই বীজগাণিতিক রাশির ক্ষেত্রে যে সকল ভুলগুলো করে থাকি, তো এখানে আমাদের x - y = 2 এবং xy = 24 দেওয়া আছে, আমাদের x + y এর মানটা নির্ণয় করতে হবে। তো আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো লিখলাম। এবার আমরা জানি যেহেতু আমাদের x + y এর মানটা নির্ণয় করতে হবে, তো আমরা জানি x + y হোল স্কয়ার সমান x - y হোল স্কয়ার প্লাস 4ab, অর্থাৎ এটা একটা সূত্র। এবার আমরা যথানিয়মে মানগুলো বসিয়ে আমরা যোগ করলাম, তাহলে আমরা মান পেলাম 100। কিন্তু আমাদের দরকার শুধুমাত্র x + y এর মান, কিন্তু এখানে তো হোল স্কয়ার আসছে, তাহলে আমরা কি করি, অতএব x + y এই স্কয়ারটা ডান পাশে গেলে রুট হবে √100। তাহলে পরবর্তীতে 100কে রুট করলে আমরা 10 পাই। তো এই অঙ্কটাকে আসলে হয়েছে, আমি তো হিসাব করব, পরীক্ষা শেষে আমি হিসাব করব যে না আমি 2 পেয়ে গেছি। ভুলটা কোথায় হয়েছে, আমরা বরাবরের মতোই যে ভুলটা করে থাকি, অর্থাৎ স্কয়ারটা ডান পাশে গেলে রুট হবে। কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বীজগণিতের ক্ষেত্রে আমাদের স্কয়ারটা ডান পাশে গেলে +- হবে। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু এটা ভুল। সঠিক হলো অতএব x + y সমান ডান পাশে গেলে +- হবে, ওখানে রয়েছে 100, ফলস্বরূপ +- 10 হবে, অর্থাৎ x + y এর মান ধনাত্মক 10 হতে পারে, আবার ঋণাত্মক 10ও হতে পারে। তো এবার আমরা আরেকটা অঙ্কের ক্ষেত্রে দেখি যে আমাদের এখানে a সমান √5 + √3 হলে 1/a এর মান কত, সেটা আমাদের নির্ণয় করতে হবে। হ্যাঁ, আমার প্রিয়রা ভাবতেই পারে এই অঙ্কটা তো ইজি, এই অঙ্কটা আমাদের করা লাগবে, আমি তো মুখে মুখে হিসেব করে দিতে পারবো। 1/a এর মান হচ্ছে √5, এখানে যদি প্লাস রয়েছে তাহলে √5 - √3 হবে। তো এটা কি আসলে হবে? আমাদের গণিতের ক্ষেত্রে ইজিভাবে চিন্তা করার দরকার নেই, আমাদের কিন্তু অবশ্যই একটু যুক্তি দিয়ে বুঝতে হবে। তো এই অঙ্কটা যদি আমরা করি, তো দেওয়া আছে a সমান √5 + √3। তো আমরা এবার যেহেতু 1/a এর মানটা নির্ণয় করতে বলেছে, তাহলে 1/a সমান আমরা উপরে 1 দিলাম আর নিচে এই জায়গায় এর মান বসালাম। তাহলে এই যে নিচে যে হরটা রয়েছে √5 + √3 আছে, তা এই যে √5 + √3 এর অনুবন্ধী যে রাশি √5 - √3 দিয়ে আমরা লব এবং হরকে গুণ করব। তো এখানে আমরা a + b * a - b সূত্র পাচ্ছি, তাহলে a² - b² হবে, স্কয়ার রুট কেটে গেলে 5 আর এখানে স্কয়ার রুট কেটে গেলে 3। তা 5 এর থেকে 3 বিয়োগ করলে কত হবে, 2 হবে, আর উপরে √5 - √3, এই দুইটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/2 × √5 - √3। তাহলে কি আমাদের সাথে মিলল? এই জন্য আমাদের কোনো অঙ্ককেই হেলাফেলা করা যাবে না, আমাদের প্রত্যেকটা অঙ্কই কিন্তু পাই টু পাই করতে হবে, হাতে কলমে করতে হবে, তাহলে আমরা আমাদের আশানুরূপ নম্বর পাবো। তো এবার আমাদের একটা অঙ্ক আছে যে x + 1/x = 2√2 এবং x² + 1/x² = 6 এবং x³ + 1/x³ = 10√2 হলে প্রমাণ করে যে x5 + 1/x5 = 58√2। তাহলে আমাদের এক্ষেত্রে দেওয়া আছে
যে অংশগুলো দেওয়া আছে আমরা লিখে নিলাম। তো এবার এই যে যেহেতু আমাদের 5 বানাতে হবে এক্সের পাওয়ার 5, সুতরাং এই যে এই দুইটা রাশি আমরা গুণ করব। তো এর মান তো দেওয়া আছে কত, 10√2 গুণ এর মানটা দেওয়া আছে 6। এবার আমরা কি করি, যে যেহেতু আমাদের x5 প্লাস 1/x5 এর মানটা নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে এটা বাম পাশে আছে, তাহলে x5 প্লাস 1/x5 বসালাম। এবার আমরা চিন্তা করি যে এখানে x প্লাস 1/x হবে, তবে আমি কি এখানে প্লাস x প্লাস 1/x দিব, অর্থাৎ x প্লাস 1/xটা হবে, এখানে কি প্লাস দিব না মাইনাস দেব, এটা চিন্তা করতে করতে সময়ের 10-15 মিনিট শেষ। ভাই এত চিন্তা করার আমাদের দরকার নাই তো, এখানে প্লাস হবে না মাইনাস হবে, এটা কি ভুল হবে কি হবে না, এত চিন্তা করার তো দরকার নেই। আমরা সরাসরি আমরা দেখতে পাচ্ছি অঙ্ক আমাদের সামনেই রয়েছে, আমরা করব, অযথা টেনশন নিয়ে তো লাভ নাই। আমরা কি করব, এই অংশটা দিয়ে এই অংশটাকে গুণ করব, তাহলে আমাদের কত হবে, 3 আর 2 কত হবে, এক্সের পাওয়ার 5। এবার এই অংশটা দিয়ে আবার এই অংশটা গুণ করব, তো এর নিচে তো একটা মনে মনে 1 আছে, তাহলে উপরে উপরে গুণ করব, তাহলে এখানে দাঁড়াচ্ছে উপরে এক্স কিউ আর নিচে এক্স স্কোয়ার। তাহলে উপরে 3টা এক্স আর নিচে 2টা এক্স, বেশি কোথায়, উপরে বেশি, কয়টা বেশি, নিচের তুলনায় একটা বেশি, তাহলে উপরে একটা এক্স থাকছে। এবার আমরা এইটা দিয়ে একে গুণ করব, গুণ করলে আমরা দেখতে পাচ্ছি এর নিচে একটা 1 দিতে পারি, তাহলে এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার, নিচে হবে এক্স কিউ। তাহলে এবার উপরে 2টা এক্স নিচে 3টা এক্স, তাহলে বেশি কোথায়, উপরে না নিচে, নিচেই বেশি, কয়টা বেশি, একটা বেশি, তো নিচে একটা বেশি, তাহলে উপরে কিছু না কিছু অবশ্যই তো থাকবে, অন্ত দিতেই হবে। এবার আমরা এইটাকে দিয়ে এইটা গুণ করব, তাহলে এর উপরেও 1 আছে এর উপরেও 1 আছে, তাহলে 1 আর 1 গুণ করলে 1 হবে, আর নিচে এখানে 3 আর এখানে 2, তাহলে এক্সের পাওয়ার হবে 5 সমান কত, এটা গুণ করলে 6 আর 10 গুণ করলে 6 10কে 60√2 হবে। বাহ, এবার এই অংশটা এর অংশ পাশাপাশি নিয়ে আসতে পারি না, আমরা নিয়ে আসলাম। এবার এই অংশটা কিন্তু থেকে যাচ্ছে, অর্থাৎ এক্স প্লাস 1/x সমান কত, 60√2। এবার এই অংশটা থাকবে আমাদের, যেহেতু এর মানটাই তো এই বাম পাশে তো একেই রাখতে হবে, x5 প্লাস 1/x5 প্লাস এইটার মান কিন্তু আমাদের দেওয়া আছে যে 2√2 সমান ডান পাশে আছে 60√2, বা x5 প্লাস 1/x5 সমান এই 2√2টা কোথায় যাবে, ডান পাশে চলে যাবে না, তাহলে 60√2 মাইনাস 2√2, অতএব x5 প্লাস 1/x5 সমান 60টা √2 থেকে যদি আমরা 2টা √2 বাদ দিই, তাহলে আমরা পাবো 58√2। তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে। তো এবার লিখে দিতে পারি আমরা প্রমাণিত। তো এখানে কি আমাদের চিন্তা করার দরকার হবে, আর চিন্তা করতে করতে বেশ কয়েকটা সময় শেষ হয়ে যাবে এবং আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটাও থেকে যাবে। কি দরকার এত ভুল হওয়ার, জেনে শুনে ভুল করার দরকার আছে, আমরা একটু হাতে কলমে করব। এখানে প্লাস না মাইনাস হবে, যতক্ষণ ধরে আমরা ভাববো ততক্ষণ ধরে আমাদের অঙ্কটা করা হয়ে যাবে। এবার আমরা আসি অধ্যায় 5, এক চলক বিশিষ্ট সমীকরণ। তো আমাদের একটা সমীকরণ দিয়ে বলা হচ্ছে যে সমাধান সেট নির্ণয় করো। তো দেওয়া আছে y² সমান √3 প্লাস √3y। তো আমরা কি করি, এটা তো কোনো ব্যাপারই না অঙ্ক করতে, তাই না, আমাদের কাছে এমনটি মনে হয়। কি করব, এখান থেকে এখানে যেহেতু 2টা y আছে, এখানে একটা y আছে, তার মানে একটা y বাদ দিব, তাহলে উভয় পক্ষ থেকে যদি একটা করে y বাদ দেওয়া হয়, তাহলে এই দুটো y থেকে একটা y তো বাদ দিলে আমাদের একটা y থাকবে সমান √3 থাকছে, তাহলে অতএব y সমান √3, অতএব নির্ণয় সমাধান সেট √3। হ্যাঁ, আমি নম্বর গাদা গাদা নম্বর হিসাব করে নিচ্ছি, যে আমার 90 আপ হয়ে যাচ্ছে, 95 হয়ে যাচ্ছে। এখানে কি নম্বর কি দেবে, কেন দিবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে y এর মাত্রা কত, 2, তাহলে y এর এখানে বীজ বা সমাধান কয়টা আসবে, y এর মান কিন্তু 2টা আসবে, অর্থাৎ মাত্রা যেটা থাকে সেইটাই কিন্তু ততটাই কিন্তু আমাদের বীজ আসে। তাহলে অঙ্কটা আমাদের কি হবে, যদিও এই অঙ্কটা এখানে কোনো ভুল নেই, সবগুলোই ঠিক আছে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে যে চলকের মান আমরা নির্ণয় করব তাকেই যদি বাদ দেওয়া হয়, তাহলে আর কি হবে বলো, তাকে কি বাদ দেওয়া যাবে কখনো, যার মানটাই আমরা নির্ণয় করব তাকেই যদি বাদ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ বিয়েতে যদি বরকেই যদি বাদ দেওয়া হয়, তাহলে বিয়েটা কার সাথে হবে। এই জন্য আমরা যার মান বের করব, যার সেট নির্ণয় করব, তাকে বাদ দেওয়া যাবে না। তো এখানে আমরা কি করব, বা
ওয়াই স্কোয়ার সমান √3y আছে এটা। এখন আমরা এটাকে কি করব, এই যে √3yটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস √3y সমান ডান পাশে কি থাকবে 0। এখন এই দুইটা পদ থেকে আমরা ওয়াইটা কমন নিতে পারি, তাহলে ওয়াই সমান, আচ্ছা ওয়াই ইন্টু ওয়াইটাকে যদি আমরা কমন নিই তাহলে এখানে একটা ওয়াই থাকে মাইনাস √3 সমান 0। আমরা জানি দুই বা ততোধিক রাশির গুণফল, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা রাশি রয়েছে, এই দুইটা রাশির গুণফল যেহেতু 0 তবে তারা আলাদা আলাদাভাবে 0 হবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি হয় ওয়াই সমান 0 অথবা এই যে দ্বিতীয় অংশটা অর্থাৎ ওয়াই মাইনাস √3 সমান 0। তাহলে অতএব ওয়াই সমান এই √3টা ডান পাশে গেলে মাইনাস √3 ডান পাশে গেলে প্লাস √3 হলো, তাহলে ওয়াইয়ের মানে একটা 0 আর একটা হলো √3। তাহলে এবার অতএব নির্ণয় সমাধান সেট, এই সমাধান সেট আমাদের কত হবে, যেহেতু সেট বলছি তাই সেকেন্ড ব্র্যাকেট, একটা হলো 0 আর একটা হলো √3, এটাই আমাদের সমাধান সেট। 2 নম্বর বলছে সমাধান সেট নির্ণয় করো, √5x - 5/2 + 2 = 1। তো এখানে আমরা যথানিয়মে অঙ্কটি করব, এখানে কোথাও ভুল নাই। আমি প্রথমে কি করলাম, এই সংখ্যাটা ডান পাশে নিয়ে গেলাম, তার থেকে বিয়োগ করলাম, যেহেতু আমাদের রুটটাকে উঠাতে হবে এই কারণে উভয় পক্ষকে আমরা কি করলাম, বর্গ করলাম। বর্গ করার পরে আমাদের থাকবে 5x - 5/2 = 1। এবার যেহেতু এই 5/2 এটা একটা সংখ্যা, সেই তাকে অবশ্যই ডান পাশে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার পরে লসাগু করে আমরা এই যে 5x = 7/2 পেলাম। এবার 5টাকে ডান পাশে পাঠিয়ে দিলাম, তাহলে 7/10 হলো। তাহলে আমরা কি লিখব, অতএব নির্ণয় সমাধান s = 7/10। ব্যাস, অঙ্কটা হয়ে গেছে। আমি হিসাব করব যে না আমার অঙ্কটা সঠিক, আমি প্রদত্ত প্রাপ্ত নম্বরগুলো পেয়ে যাব। তো এখানে আমরা নম্বর পাবো 0। কেন? কারণ এই 7/10 আর এটা কিন্তু x এর মান 7/10, এই 7/10টা যদি এই জায়গাটায় বসাই যদি বাম পক্ষে বসিয়ে যদি হিসেব করা হয় তাহলে বাম পক্ষে কখনো 1 আসবে না। তো বাম পক্ষে যদি 1 না আসে তাহলে ডান পক্ষে 1 তো আসে, বাম পক্ষে তো 1 হতে হবে। তো আমরা যদি বসাই 7/10 কখনো 1 আসবে না। কেন আসবে না? আমাদের অঙ্কে কিন্তু কোথাও ভুল নেই, অঙ্কটা হয়েছে, কোথাও ভুল নেই, তারপরেও আমরা নম্বর পাবো না। কারণ এই পর্যন্ত আমাদের ঠিক আছে, কারণ আমাদের যদি শুদ্ধি পরীক্ষা করা হয় এই যে 7/10 দিয়ে, তাহলে এই শুদ্ধি পরীক্ষা আমাদের শুদ্ধতা যাচাই করা সম্ভব না। তো আমাদের এই পর্যন্ত অঙ্কটা করা ঠিক আছে, সমস্যা নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5x - 5/2 এটা একটা বাস্তব সংখ্যা। তো এই বাস্তব সংখ্যার বর্গমূল কখনো ঋণাত্মক সংখ্যা হতে পারে না। আমাদের মাথায় রাখতে হবে বাস্তব সংখ্যার বর্গমূল কখনো ঋণাত্মক সংখ্যা হয় না, যার কারণে এই ক্ষেত্রে আর আমরা এই লাইনের পরের থেকে আমরা আর এই সমাধানটা সঠিক নিয়মে করতে পারবো না। অর্থাৎ এক্ষেত্রে যেহেতু এই অঙ্কটার কোনো সমাধানই সম্ভব না, তাহলে সমাধান সেট কত হবে, ফাঁকা সেট হবে, কারণ কোনো উত্তরই তো আমরা মেলাতে পারবো না। এই জন্য আমাদের এই সমাধান সেট 7/10 না হয়ে আমাদের আসবে s সমান ফাঁকা সেট। এবার আমরা আসি অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতিতে। তো এই দুইটি সম্পদ্য আমাদের পরীক্ষায় প্রায় থাকে, তো আমরা এই দুইটা সিম্পল জ্যামিতিও আমরা ভুল করে থাকি। তো আমাদের সম্পদ্যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো ঠিক আছে, ত্রিভুজটা আঁকলাম, সব কিছুই কমপ্লিট হলো, কোথাও ভুল নাই। এখন আমরা এই দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে ত্রিভুজটা কি ছোট ত্রিভুজ হবে নাকি বড় ত্রিভুজটা হবে, এটা কিন্তু আমাদের দ্বিধাদ্বন্দ্বে ভুগি। তো আমাদের মাথায় রাখতে হবে আমরা যদি এই অঙ্কিত ত্রিভুজটাকে যদি একটু প্রমাণ করে দেখি তাহলে কিন্তু আমাদের আর ভুল হবার সম্ভাবনা থাকে না। তো এই ক্ষেত্রে আমাদের ইতস্তত করার কোনোই মানে হয় না। তো এখান থেকে যদি আমরা একটা ট্রিক্স খাটাই তাহলে কিন্তু অবশ্যই আমরা খুব সহজে এই কোন ত্রিভুজটি হবে সেটা আমরা অবশ্যই নির্ণয় করতে পারি। তো এখানে যেহেতু আমাদের দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, আমাদের মাথায় রাখতে হবে যখন সমষ্টি দেওয়া থাকবে তখন ত্রিভুজটা হবে ছোট। সমষ্টি বড় হওয়ার কথা কিন্তু না হয়ে ছোট হবে। অর্থাৎ আমাদের বলা হচ্ছে যে যদি বড় হতে চাও তাহলে নিজেকে ছোট মনে করো, তাহলে সমষ্টি মানে বড় হতে গেলে আমাকে অবশ্যই ছোট হতে হবে।
তাহলে এখানে আমাদের ত্রিভুজটা আসবে ABC, এই ত্রিভুজটা আসবে। এবং ২ নম্বর সম্পদে বলা আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ আর অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। তাহলে এখানে অন্তর মানে ছোট, তাহলে আমাদের ত্রিভুজটা হবে কি বড়। তাহলে আমরা এখানে কোন ত্রিভুজটা নেব? এই যে BDC ত্রিভুজ নেব নাকি এই যে বড় ত্রিভুজটা এই যে ABC এই ত্রিভুজটা নেব? হ্যাঁ, আমরা কিন্তু যে ট্রিক্সটা আছে যে অন্তর মানে ছোট, তো ছোট হলে আমাদের কোনটা নিতে হবে? বড় ত্রিভুজ নিতে হবে, অর্থাৎ ABC এই বড় ত্রিভুজটা নেব। আর সমষ্টি মানে বড়, তাহলে বড় জন্য আমরা ছোট ত্রিভুজ নেব। এই যে ABC এটাই হলো ত্রিভুজ। তো এই দুইটা জ্যামিতির ক্ষেত্রে আমরা প্রায় দেখতে পারি যে আমার প্রিয়রা এই দুটো জ্যামিতির ক্ষেত্রে বেশ উল্টাপাল্টা করে থাকে, যে লিখে সব কিছু ঠিকঠাক করবে, কিন্তু এখানে এই সমষ্টির ক্ষেত্রে ত্রিভুজটা আমাদের এই যে BDC হলো ত্রিভুজ দিয়ে দিল, উদ্দিষ্ট ত্রিভুজ। আর এই ক্ষেত্রে কি করবে? এই যে BD আর এক্ষেত্রে কি করবে? যে BDC হলো বা BCD হলো উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে কি এটা কি দরকার আছে ভুল হবার? আমি সব কিছু কমপ্লিট করলাম, শুধু এই ত্রিভুজটার জন্য, এই ত্রিভুজটা চিহ্নিত করতে না পারার জন্য আমি 4 মার্কের ভিতরে 0 পাচ্ছি। এই জন্য আমাদের কখনো কখনো একটু ট্রিক্স খাটাতেই হবে। এবার আসি অধ্যায় 8 বৃত্ততে আমরা সম্পদ অংশটা নিয়ে কি সমস্যায় ভুগি, সেটা হলো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কনের সময় আমরা বুঝতে পারি না যে কোণের সমদ্বিখণ্ডক করব নাকি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করব। হ্যাঁ, আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব যে যখন পরিবৃত্ত অঙ্কন করতে হবে, ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব, তখন বাহুর লম্ব সমদ্বিখণ্ডক নির্ণয় করব। অর্থাৎ আমরা যদি একটা AB একটা বাহু নিই, তাহলে এই বাহুকে অর্থাৎ এই একে কেন্দ্র করে AB এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে AB এর দুই পাশে বা উভয় পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করব, এবং বিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে AB এর উভয় পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করে আমরা কি করব? এই যে বৃত্তচাপ দুটি উপরে দুইটি এবং নিচের দুইটিকে যোগ করে দেবো। তাহলে এই যে PQ হবে AB বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। এটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কনের সময় এই বাহুগুলোর, অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর আমরা এই লম্ব সমদ্বিখণ্ডক নির্ণয় করে পরিবৃত্ত অঙ্কন করব। আমরা ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের সময় এবং ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কনের সময়, অর্থাৎ এই দুইটা চিত্র অঙ্কনের সময় আমরা কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করব। অর্থাৎ ABC এই কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় নাম কি? BM। তাহলে ABC এই কোণের সমদ্বিখণ্ডকের নাম হলো BM। তাহলে আমরা অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্ত অঙ্কনের সময় এই কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করব। এরপরে আমরা আসি অধ্যায় 9 ত্রিকোণমিতিতে। তো আমরা যদি বলি এই ত্রিভুজে, আচ্ছা এই ত্রিভুজের লম্ব, ভূমি আর অতিভুজ কোনটা? অনেকে বলবে যে এটা হলো অতিভুজ। আর লম্ব মানে এদিকে যেহেতু প্রায় খাড়াভাবে অবস্থান করছে, এটা লম্ব হবে। অর্থাৎ লম্ব হলো, অতিভুজ হলো AC, লম্ব হলো AB, আর ভূমি হলো, যেহেতু ভূমি সমান্তরাল রয়েছে BC, তাই এটার ভূমি অর্থাৎ BC। আসলে কি এটা কি হবে অতিভুজ? অতিভুজ কখন হয়? সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তা এখানে কি কোনো সমকোণ বা 90 ডিগ্রি আছে? এটা তো সমকোণী ত্রিভুজ না, তাহলে অতিভুজ, লম্ব, ভূমি এগুলো কোথা থেকে আসবে? এগুলো কি আসবে? সমকোণী ত্রিভুজের থেকে আমরা লম্ব পাই, অতিভুজ পাই, ভূমি পাই, তো এটা তো সমকোণী ত্রিভুজই না, তাহলে লম্ব, ভূমি, অতিভুজ কিভাবে আসবে? হ্যাঁ, লম্ব আমরা নির্ণয় করতে পারি যদি এখান থেকে এই শীর্ষবিন্দু থেকে এই যে BC এর বর্ধিত অংশের উপর যদি একটা লম্ব অঙ্কন করি, এটা মনে করি D, তাহলে AD কিন্তু এই ত্রিভুজের লম্ব আমরা বলতে পারি। তখন কিন্তু যেহেতু এখানে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ যেহেতু এখানে সমকোণ উৎপন্ন আছে, তখন কিন্তু এই যে ACটা হলো অতিভুজ, আর ডিসিকে আমরা ভূমি বলতে পারি। তো এবার আসি এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব কোনটা, ভূমি কোনটা, অতিভুজ কোনটা? আমরা কিন্তু বলতে পারবো না যে এটা আসলে অতিভুজ। আমি যদি এখানে বলে দিই, এই চিহ্নটা দিয়ে দিই, অর্থাৎ এই চিহ্নটা হলো 90 ডিগ্রির জন্য, তাহলে আমরা বলতে পারছি যে এটা 90 ডিগ্রি। তাহলে এই কোণের বিপরীত বাহু হলো BC, এই BCটাই হলো অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? অতিভুজ বলে থাকি। তাহলে এক্ষেত্রে BCটা হলো অতিভুজ। এখন লম্ব আর ভূমি কোনটা? এখন লম্ব এটাও হতে পারে, এটাও হতে পারে, সেটা নির্ভর করে থিটার সাপেক্ষে, অর্থাৎ যে কোনো একটি কোণের সাপেক্ষে
আমরা লম্ব এবং ভূমি নির্ণয় করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখানে অতিভুজ, আমরা প্রথমে অতিভুজটাকে নির্ণয় করি। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণ, তাহলে এটা অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণের বিপরীত বাহু হলো এসি, তাই এসিটাই হলো অতিভুজ। তাহলে আমরা এখানে লিখতে পারি এসিটা হলো অতিভুজ। এবার ভূমি, ভূমি হচ্ছে, খেয়াল করে দেখতে হবে এখানে কোনটা আমাদের কোণের সাপেক্ষে ভূমি আর লম্ব পরিবর্তিত হয়। তো যেহেতু আমাদের এই উপরে অর্থাৎ শীর্ষবিন্দুতে থিটা কোণটা দেওয়া আছে, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে আমরা জানি থিটা কোণের বিপরীতে অর্থাৎ কোণের বিপরীত দিকে সমকোণ ছাড়া অন্যান্য যে কোনো কোণের বিপরীতে বিপরীত বাহুকে লম্ব বলে থাকে। তাহলে এই বিসিটা হলো এই ত্রিভুজের লম্ব। আর এই থিটা কোণের সন্নিহিত বাহু অর্থাৎ থিটা কোণ সংলগ্ন যে বাহুটা থাকে, অতিভুজ ছাড়া অপর যে বাহুটা থাকে সেটাকে বলা হয় সন্নিহিত বাহু। তো এই সন্নিহিত বাহুকে আমরা বলে থাকি ওই ত্রিভুজের ভূমি। তাহলে ভূমি এক্ষেত্রে এবি। তাহলে এক্ষেত্রে আমরা বলছি যে বিপরীত বাহু কোনটা, এই যে থিটা কোণ যেহেতু এখানে, তাহলে বিপরীত বাহু হলো বিসি আর সন্নিহিত বাহু কি এবি। তদ্রূপভাবে এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ, কারণ বি বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়েছে। তো এবার লম্ব কোণটা, এই ত্রিভুজের লম্ব কোণটা হবে, যেহেতু কোণ থিটা কোণ হচ্ছে সি বিন্দুতে, সুতরাং এই কোণের বিপরীত যে বাহুটা থাকে, এই কোণের বিপরীত বাহু হলো এবি। তো এবিটাই হলো লম্ব। এবার বলা হচ্ছে ভূমি, তাহলে এই থিটা কোণের সন্নিহিত বাহু হলো বিসি, তাহলে এটাই হলো ভূমি। অতিভুজ, যেহেতু এই বি বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়েছে, তাহলে সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলে থাকি, অতিভুজ। তাহলে এখানে অতিভুজ হলো এসি। এবার বিপরীত বাহু কোনটা, বিপরীত বাহু অর্থাৎ এই থিটা কোণের বিপরীত দিকে যে বাহুটা থাকে সেটাই তো বিপরীত বাহু। তাহলে এক্ষেত্রে এবিটা হলো বিপরীত বাহু আর সন্নিহিত বাহু হলো বিসি তথা ভূমির। ব্যাস, আমাদের এই খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই জানতে হবে, যাতে পরীক্ষায় আমরা একটা যথার্থ নম্বর পেয়ে থাকি। আমরা এবার আসি অধ্যায় 10, দূরত্ব উচ্চতায় যে সকল সমস্যাগুলো আমরা পেয়ে থাকি বা করে থাকি। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এবার এখানে মন চাইলো এখানে 60 ডিগ্রি কোণ দিয়ে দিলাম, 60 ডিগ্রি। তো এই 60 ডিগ্রি কোণের সাথে এই ত্রিভুজটা কি সঙ্গতিপূর্ণ হয়েছে? হয়নি। আমাদের কাছে তো মনে হচ্ছে হয়েছে, কিন্তু আসলে এটা হয়নি। কেন হয়নি তার উত্তরটা আমরা এখানে দিতে পারি। তো এখন এই যে 30 ডিগ্রি, আমরা যদি 30 ডিগ্রি কোণ অঙ্কন করি কোনো ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো একটি কোণ যদি 30 ডিগ্রি অঙ্কন করতে চাই, তাহলে 30 ডিগ্রি কোণের বিপরীত যে বাহুটা থাকে সেই বিপরীত বাহু কিন্তু অবশ্যই ছোট হবে। তাহলে এখানে এটা 30 ডিগ্রি কোণের জন্য যে বিপরীত বাহু সেটা অবশ্যই ছোট হবে অপর যে বাহুটা থাকে তার তুলনায়। অর্থাৎ এটা ছোট কোণের জন্য বাহুটা ছোট হবে। আবার যদি আমরা এই 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে চাই একটা ত্রিভুজের, একটি কোণ 60 ডিগ্রি, তাহলে যেহেতু 30 ডিগ্রি কোণের জন্য তার বিপরীত বাহু ছোট হচ্ছিল, এবার 60 ডিগ্রি কোণের জন্য বিপরীত বাহু অবশ্যই বড় হবে তার অপর যে বাহুটা থাকে তার তুলনায়। এবার যদি আমরা 45 ডিগ্রি কোনো ত্রিভুজের মধ্যে যদি একটি কোণ 45 ডিগ্রি হয়, তাহলে 45 ডিগ্রির জন্য আসলে এটা যদি 45 হয়, আমরা জানি যে এটা তো অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে এটা তো 45 ডিগ্রি, তাহলে অপর দুটো কোণ মিলেও কিন্তু 90 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, তাহলে অপর দুটো কোণ মিলেই কিন্তু আবার 90 ডিগ্রি হবে। তাহলে এটাও 45 ডিগ্রি, তো এটাও 45 ডিগ্রি, এটাও 45, অর্থাৎ দুইজনই তো সমান হচ্ছে। সুতরাং মানে দুই ভাইয়ের ওজন যদি সমান হয়, তাদের উচ্চতাও কেমন হবে, সমান হবে। অর্থাৎ 45 ডিগ্রি কোণ অঙ্কনের সময় দুই বাহুই সমান হবে, এখানে বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু সমান হবে। তো এবার আমরা আসি সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে, অর্থাৎ 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে কোনো ত্রিভুজের 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে লম্ব এবং ভূমির মধ্যকার যে সম্পর্ক সেটা আমরা কিভাবে নির্ণয় করব। তো এই 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু হয় ছোট, এই বিপরীত বাহুকে আমরা কি বলে থাকি, লম্ব, আর সন্নিহিত বাহুকে বলে থাকি ভূমি। তাহলে এটা হলো লম্ব আর এটা হলো ভূমি। তাহলে লম্ব ভূমি, লম্ব ছোট কার তুলনায়, ভূমির তুলনায়, তাহলে ভূমি অবশ্যই বড় হবে। তাহলে এখানে লম্ব লেস দেন ভূমি। এবার যখন আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করছি, তাহলে 60 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এইটা, এই বিপরীত বাহুকে আমরা কি বলে থাকি, লম্ব বলে থাকি। আর এটা হলো সন্নিহিত বাহু, এটাকে আমরা ভূমি বলে থাকি। তাহলে কে বড়, লম্ব বড় না ভূমি বড়? অবশ্যই লম্ব বড়। তাহলে 60 ডিগ্রি কোণের জন্য লম্ব বড় হবে ভূমির তুলনায়। 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে
এটা লম্ব 45 ডিগ্রি যেহেতু এখানে আছে, তাহলে এর বিপরীত বাহু হলো এটা, আর এটা হলো সন্নিহিত বাহু। অর্থাৎ এটা হলো লম্ব, বিপরীত বাহুকে আমরা লম্ব বলে থাকি, আর এটা হলো ভূমি। তাহলে লম্ব আর ভূমি কি? দুইজনই তো সমান। লম্ব আর ভূমি প্রত্যেকেই সমান। এটাই হলো আমাদের লম্ব এবং ভূমির মধ্যেকার সম্পর্ক। আবার এই দূরত্ব উচ্চতা থেকে এই অঙ্কটা অনেক সময় থাকে, আমরা কিন্তু অবশ্য অনেক সময় এটা ভুল করে থাকি যে খুঁটি ভেঙে গিয়ে, একটা খুঁটির উচ্চতা দেওয়া আছে, সেই খুঁটি ভেঙে গিয়ে ভাঙা অংশ ভূমির সাথে কোণ উৎপন্ন করে। আমাদের কিন্তু এখানে অবশ্যই খেয়াল করতে হবে যে ভাঙা অংশটা কার সাথে কোণ উৎপন্ন করছে। এইটা যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে আমাদের অঙ্কটা কি হবে? অঙ্কটা হবে না। এই জন্য আমাদের একটু খেয়াল করতে হবে ভাঙা অংশটা কার সাথে কোণ উৎপন্ন করছে? ভূমির সাথে। তাহলে এই হচ্ছে ভাঙা অংশ আর এই হচ্ছে ভূমি। তাহলে এই মধ্যবর্তী কোণ এই জায়গায় কিন্তু কোণ উৎপন্ন করছে। অনেক সময় আমরা কিন্তু এই জায়গাটায় দিয়ে ফেলি, না বুঝেই অনেক সময় এটা দিয়ে ফেলি। তাহলে কি? না বোঝার জন্য আমাদের অঙ্ক 0। আবার থাকে যে খুঁটি ভেঙে গিয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে। এবার বলছে যে এই ভাঙা অংশটা কোন অংশের সাথে উৎপন্ন করছে? কোনটা? ভাঙা অংশটা দণ্ডায়মান অংশের সাথে। তা এই হলো ভাঙা অংশ। তা এই অংশটা এটাই ভেঙে যে নিচে পড়ে, তাহলে এটাই হলো ভাঙা অংশ। এই ভাঙা অংশটা দণ্ডায়মান, মানে যে খাড়া যে অংশটা থেকে যাচ্ছে, তো এইটাই তো খাড়া অংশ। এই ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে এই থিটা কোণ উৎপন্ন করছে। তা আমরা এই উদ্দীপক অনুসারে কিন্তু চিত্রটা অঙ্কন করতে হবে। উদ্দীপকের সাথে যদি চিত্রটা অসামঞ্জস্যপূর্ণ থেকে যায় তাহলে আমাদের অঙ্কটাকে সঠিক সমাধানে নিয়ে যেতে পারবো না। ফলাফল আমরা 0 পাবো। তো এবার আমরা আসি অধ্যায় 13 সসীম ধারা। তো এই সসীম ধারা খুব একটা সহজ একটা অধ্যায়। আমরা এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই উত্তর করার চেষ্টা করি। তারপরও আমাদের এখানে কিছু না কিছু ভুল থেকে যায়। যেমন একটি সমান্তর ধারার প্রথম 10 পদের সমষ্টি 155 এবং প্রথম 20টি পদের সমষ্টি হলো 610 হলে ধারাটি 35তম পদ নির্ণয় করো। তো যেহেতু এখানে ধারার প্রথম পদ বা সাধারণ অন্তর কোনো কিছু দেওয়া নেই, আমরা ধরে নিব। অতএব ধারার 10 পদের প্রথম 10 পদের সমষ্টি এই যে এখানটা করে থাকি, আমাদের মনের অজান্তে হোক, ভুল করে হোক বা মুখস্থ করে হোক, আমরা এটা ভুল বসিয়ে থাকি। তো এইটা কি আসলে সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র? এটা তো তম পদের সূত্র, কিন্তু আমরা এটাই ভুল করে থাকি। যেখানে আমরা লিখছি বা পড়ছি যে সমষ্টি দেওয়া আছে, 10টি বা 20টি পদের সমষ্টি দেওয়া আছে, আমরা কেন এখানে তম পদের সূত্রটা লিখব? অর্থাৎ আমরা এখানে প্রথম 10টি পদের সমষ্টি হিসাবে লিখতে পারি যে n/2, তার মানে 10/2, যেহেতু এখানে 10 বলেছে, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, এটা লিখব। এবার তারপরে আমরা মানটা বসাবো যে 5 দুগুণে 10, 2a, আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায়, 2a প্লাস 10 থেকে 1 বিয়োগ করলে 9 হবে, আর d, তাহলে 5 ইন্টু 2a প্লাস 9d হয়ে গেল প্রথম 20 পদের সমষ্টি। তাহলে এখানে 20/2 ইন্টু 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু d, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 10 হবে, 2a প্লাস 20 থেকে 1 বিয়োগ করলে 19, আর এই d। তো শর্ত মতে এইটা সমান কত হবে? 155, সমীকরণ নম্বর 1, এবং এইটা সমান 610, সমীকরণ নম্বর 2। এবার সমীকরণ 1 আর 2 থেকে আমরা সমাধান করে a আর ডির মানটা নির্ণয় করতে পারলেই তো আমরা 35তম পদের মান নির্ণয় করতে পারবো। অনুরূপভাবে আরেকটি অঙ্ক আসে যে একটি সমান্তর ধারার 14তম পদ 37 এবং 19তম পদ 52 হলে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তো যেহেতু আমাদের ধারার প্রথম পদে সাধারণ অন্তর দেওয়া নেই, আমরা ধরে নিচ্ছি প্রথম পদে এবং সাধারণ অন্তর d, তাহলে ধারাটির 14তম পদ। এই ক্ষেত্রেও কিন্তু আমরা উল্টো করে লিখি। এইবার আমরা এই সমষ্টি নির্ণয়ের সূত্রটা লিখে দিই যে 14/2 ইন্টু 2a প্লাস 14-1 ইন্টু d, অর্থাৎ যেখানে দরকার সমষ্টি সূত্র সেখানে লিখি না, আর যেখানে দরকার না সেখানে লিখি, উল্টোপাল্টা লিখি। এরকম উল্টোপাল্টা কিন্তু আমাদের করা যাবে না। যেহেতু আমাদের এখানে 14তম পদ বলেছে, তাহলে কিন্তু আমাদের এই সূত্রটাই এখন কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ a প্লাস এখানে 14 রয়েছে, তাহলে 14-1 ইন্টু d, তার মানে কি দাঁড়াচ্ছে a প্লাস 13d, আর 19তম পদ হবে a প্লাস 19-1 ইন্টু d, তার মানে a প্লাস 18d। তাহলে এবার আমরা লিখতে পারি শর্ত মতে বা শর্ত অনুসারে a প্লাস 13d সমান a প্লাস
13D সমান কত? 37 এবং a প্লাস 18D সমান 32 এই 52। এটা সমীকরণ 1 এবং এটা সমীকরণ 2। এই সমীকরণ 1 আর 2 সমাধান করে আমরা a আর d এর মান নির্ণয় করব। এরপর আমরা 10টি পদের সমষ্টি তো নির্ণয় করতে পারবোই। এই যে সূত্রের মাধ্যমে, এই সূত্রের মাধ্যমে আমরা 10টি পদের সমষ্টি নির্ণয় করতে পারব। তো আগামী 21 তারিখে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ভুলের সম্মুখীন যাতে না হতে হয়, সেজন্য আমার প্রিয়দেরকে যথাযথ অনুশীলন ও কৌশলী হওয়ার আমন্ত্রণ রইল এবং সেই সাথে গণিতে A+ সহ অন্যান্য বিষয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।